ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্রে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে তেহরান। ইরান কি ইসরায়েলকে আক্রমণের জন্য যুক্তি খুঁজে পেল? ইরানের প্রতিরক্ষা বাজেট বেড়েছে ১৪৫%। গোয়েন্দাগিরি, নজরদারি ও মোসাদ দমনে ৪২৩ মিলিয়ন ডলার। খামেনির আর্মাগেডন ৯ বিলিয়নের বেশি যুদ্ধ তহবিল ইসরায়েলের দুঃস্বপ্ন বানাতে পারে ড্রোনকে। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি স্পষ্টভাবে দেখায় যে আগের চেয়ে অনেক বেশি সম্পদ এখন দেশের নিরাপত্তা ও সামরিক শক্তি বাড়াতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন ১২ দিনের যুদ্ধের পর সাম্প্রতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয় প্রায় ১৪৫% বেড়েছে। সরকার ঘোষণা করেছে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৯.২৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় ইরানের প্রতিরক্ষা বাজেট বেড়েছে প্রায় ১৪৫%। ইরানের ২০২৬ সালের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাজেটের চিত্র। ৪.৬২ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক খাতে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC পাচ্ছে প্রায় ১.৮৮ বিলিয়ন ডলার। ক্ষেপণাস্ত্র বাহিনী, আঞ্চলিক তৎপরতা এবং একাধিক যুদ্ধক্ষেত্রে কৌশলগত প্রতিরোধে IRGCর কেন্দ্রীয় ভূমিকার কারণেই এই বরাদ্দ। ইরানের জাতীয় পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী পাচ্ছে প্রায় ১ বিলিয়ন ডলার, যা অভ্যন্তরীণ শৃঙ্খলা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় হবে। নিয়মিত সেনাবাহিনী আরশোতে পাচ্ছে প্রায় ৬৭০ মিলিয়ন ডলার। নিয়মিত সেনাবাহিনী আর্টেশ পাচ্ছে প্রায় ৬৭০ মিলিয়ন ডলার। গোয়েন্দা মন্ত্রণালয় পাচ্ছে প্রায় ৪২৩ মিলিয়ন ডলার, যার কাজ হল পাল্টা গুপ্তচর বৃত্তি, অভ্যন্তরীণ নজরদারি এবং বাইরের ষড়যন্ত্র পর্যবেক্ষণ। যৌথ অপারেশন কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর পাচ্ছে প্রায় ৩২৩ মিলিয়ন ডলার, যা বড় প্রতিরক্ষা অভিযান ও আকাশ প্রতিরক্ষা সমন্বয়ের জন্য ব্যবহৃত হবে। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ পাচ্ছে প্রায় ২৭৭ মিলিয়ন ডলার, যার দায়িত্ব কৌশলগত পরিকল্পনা, বাহিনীর কাঠামো, সামরিক নীতি এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, যা সাম্প্রতিক নিরাপত্তা কৌশল নির্ধারণ করে, ১৪০৫ বাজেট কাঠামোর মধ্যে পাচ্ছে প্রায় ২৩ মিলিয়ন ডলার। ইরান কি এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে? ২০২৪ সালের জন্য CRI এর তথ্য অনুযায়ী ইরানের সামরিক ব্যয় এখনও মধ্যপ্রাচ্যের কয়েকটি বড় শক্তির তুলনায় অনেক কম। এতে ইরানের বাজেট ও তার ধনী প্রতিবেশীদের বাজেটের মধ্যে ব্যবধান স্পষ্ট হয়। এই তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরানের সামরিক বাজেট ছিল প্রায় ৭.৯ বিলিয়ন ডলার। ফলে আধুনিক অস্ত্র ও আমদানি নির্ভর সামরিক ব্যবস্থায় বিপুল অর্থ ব্যয় করা একাধিক আঞ্চলিক দেশের তুলনায় ইরান পিছিয়ে রয়েছে। তুলনায় ২০২৪ সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় ৪৬.৫ বিলিয়ন ডলার। চলমান সংঘাতের কারণে এই ব্যয় দ্রুত বেড়েছে এবং আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা কার্যক্রম ও উচ্চ প্রযুক্তির যুদ্ধ সক্ষমতায় বড় বিনিয়োগের প্রতিফলন ঘটেছে। সৌদি আরব ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ব্যয়কারী দেশ। তাদের ২০২৪ সালের প্রতিরক্ষা ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৭৫ থেকে ৮০ বিলিয়ন ডলার, যা তেলের রাজস্ব ও দীর্ঘদিনের অস্ত্র কেনার কর্মসূচির ফল। তুরস্কের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় ২৫ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক তালিকায় ইরানের চেয়ে অনেক উপরে এবং তুরস্কের ক্রমবর্ধমান ঘরোয়া অস্ত্র উৎপাদন ও আঞ্চলিক শক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরে। মোসাদের ভয়, ইরানের অটল সংকল্প। কেন পারমাণবিক ইস্যুতে ইরান এখনও মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিছু দেশ শুধু রাষ্ট্র নয়, তারা একটি ধারণা। ইরান ঠিক তেমনই একটি দেশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া একটি বক্তব্য দিয়েছেন, যা নতুন করে আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে। তার দাবি, ইরান সুযোগ পেলে আবার পারমাণবিক কর্মসূচি চালু করবে, আর ইসরায়েল ও আমেরিকা মিলে সেটা ঠেকানোর দায়িত্ব নেবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পরাজিত, নাকি এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে গভীর ভয়? মোসাদের বক্তব্য আসলে কি বোঝায়? বার্নিয়া বলেছেন, ইরানের হৃদয়ে এখনো পারমাণবিক বোমা তৈরির চিন্তা ধুকপুক করছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে আসল সত্য। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সত্যিই ধ্বংস হয়ে যেত, তাহলে মোসাদ প্রধানকে এমন বক্তব্য দিতে হতো না। বরং এই বক্তব্য প্রমাণ করে ইরানের সক্ষমতা এখনও ইসরায়েলকে অস্বস্তিতে রাখছে। ১২ দিনের যুদ্ধ, শক্তি বনাম দৃঢ়তা। জুন মাসে ইসরায়েল হঠাৎ করে ইরানের ওপর সামরিক অভিযান চালায়। পরে আমেরিকাও যোগ দেয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। নিহত হন ইরানের পারমাণবিক বিজ্ঞানী, সামরিক সদস্য এবং সাধারণ মানুষ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েলও প্রাণ হারায়।
ইসরায়েলেও প্রাণহানি হয়, অর্থাৎ ইরান চুপ করে বসে থাকেনি। এই 12 দিনের সংঘাত দেখিয়ে দিয়েছে ইরান শুধু প্রযুক্তির দেশ নয়, ইরান মানে প্রতিরোধের নাম। পারমাণবিক কর্মসূচি অধিকার না অপরাধ? ইরান বারবার বলছে পারমাণবিক শক্তি অর্জন করা তাদের আইনগত অধিকার। তাদের যুক্তি পরিষ্কার, যখন অনেক দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে তখন ইরান কেন পারবে না? ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন অভিযোগ তারা বারবার অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো এই দাবিতে সন্দেহ প্রকাশ করে যাচ্ছে। এখানেই দ্বন্দ্ব। ইরান কেন নায়ক? এই গল্পে ইরান নায়ক হওয়ার কারণ একটাই, চাপের কাছে মাথা না নোয়ানো। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সামরিক হামলা, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও ইরান বলছে আমরা আমাদের সার্বভৌমত্ব ছাড়ব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এমন দাবি কল্পনা ছাড়া কিছু নয়। খারাপ চুক্তি নিয়ে ইসরায়েলের ভয়। মোসাদ প্রধানের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল ইরান নাকি আবার বিশ্বকে ধোঁকা দিয়ে একটি নতুন পারমাণবিক চুক্তি করতে চায়। এখানে প্রশ্ন ওঠে, 2015 সালের চুক্তি ভাঙল কে, ইরান না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। ইসরায়েল শুরু থেকেই ওই চুক্তির বিরোধিতা করেছিল। অর্থাৎ সমস্যা চুক্তিতে নয়, সমস্যা ইরানের শক্তিশালী হয়ে ওঠায়। ভয় কার? যখন কোনো রাষ্ট্র বারবার বলে আমরা ওদের থামাবো, তখন বোঝা যায় ওরা এখনো থামেনি। মোসাদের বক্তব্য আসলে একটি স্বীকারোক্তি, ইরান এখনো খেলায় আছে। পারমাণবিক ইস্যু হোক বা আঞ্চলিক রাজনীতি, ইরান আজও এমন একটি শক্তি যাকে উপেক্ষা করা যায় না। ঠিক এই কারণেই ইসরায়েল ভয় পায়। আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হলো ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল।
রাফাল বনাম জেট-10C, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-10C। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশ যুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেট-10C হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনা এসেছে জেট-10C যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেট-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জেট-10C আসলে জে-10C-B মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10C দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10C হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10C হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। ইরান কি আবারও বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইরানের সামরিক নেতৃত্বের সর্বশেষ বক্তব্যের দিকে, কারণ যুদ্ধ শেষ হলেও প্রস্তুতির গল্প এখানেই থেমে নেই। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সব সেনা ইউনিট এখন যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী সক্ষমতা, সরঞ্জাম এবং প্রশিক্ষণ তিনটি ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? জেনারেল জাহান শাহী বারবার উল্লেখ করেছেন 12 দিনের যুদ্ধ এর অভিজ্ঞতার কথা। তার মতে এই সংঘাত ইরানের জন্য শুধু একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব পরীক্ষাগার, যেখানে আধুনিক যুদ্ধের প্রায় সব উপাদান, সাইবার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মনস্তাত্ত্বিক চাপ সবকিছুরই সম্মুখীন হয়েছে ইরান। তিনি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনা ও দিক নির্দেশনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণে বেড়েছে। শুধু কৌশলগত পরিবর্তন নয়, বরং পুরো কমান্ড কাঠামো ও যুদ্ধ প্রস্তুতির দর্শনেই এসেছে রদবদল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের সামরিক শক্তির বড় অংশই দেশীয় সক্ষমতার উপর নির্ভরশীল। জেনারেল জাহান শাহীর ভাষায়, অত্যাধুনিক প্রযুক্তিতে ইরানের যে অগ্রগতি, তার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় অত্যাধুনিক বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ শুরু করেছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শত্রুপক্ষ বিশ্বাস করেছিল এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জেনারেল জাহান শাহী স্বীকার করেন, এই যুদ্ধে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন, মোট 58 জন সেনা প্রাণ দিয়েছেন। কিন্তু তার মতে মূল লক্ষ্য অর্জনে শত্রু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। ইরান দাবি করে, সংঘাতের সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের ওপর তীব্র সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে হামলা ইসরায়েলের নিরাপত্তা ধারণাকেই
প্রশ্নের মুখে ফেলেছে। সংঘাতের পেছনের টাইমলাইন দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। 12 দিন ধরে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে 22 জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেদিন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাব আসে দ্রুত। আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 22 দফায় পালাক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলাগুলো দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদাইদ এয়ারবেজেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে, কিন্তু জেনারেল জাহান শাহীর বক্তব্যে একটি বার্তা খুব স্পষ্ট: যুদ্ধবিরতি মানেই প্রস্তুতির অবসান নয়। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হিজবুল্লাহ একা? ভুল। যুদ্ধটা হিজবুল্লাহ না, এক ঘোষণা কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরান বলল লড়াই চলবে। যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না, কিন্তু সুতো এখানে। মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা, চির অশান্তি। আর সেই আগুনে নতুন করে ঘি ঢালল ইরানের স্পষ্ট ঘোষণা। তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে। কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাতি। ভাষা ছিল কেতাদুরস্ত, কিন্তু বার্তা ছিল আগুনের মতো। ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি প্রতিরোধ অক্ষ, এর পালের গাদা। এই অক্ষের ভেতর আছে হামাস, হুথি, একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায়। দেখতে সাধারণ, তবে ভেতরে শক্ত। ভেলাতির ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ। কথাটা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ, আবার কারো টনক নড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানাপোড়েন 1 বছরের বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। কিন্তু এখানেই শুরু শাখির করাত। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইরানের ছায়া। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে। অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা, কিন্তু এখানেই ইরানের কৌশল। তারা জানে সময়ই আসল অস্ত্র। ক্ষণিকের ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে, কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে। ভেলাতির এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, লেবাননের জন্য হিজবুল্লাহ রুটির চেয়েও জরুরি। এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। পাল্টা জবাবে তিনি বলেন, রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড়। এখানেই প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন। এরপর ইরান কূটনৈতিক চাল দেয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে। ইউসুফ রাজি সরাসরি বলেন, ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। তার বক্তব্যে ইরান যেন কংস মামা। ইউসুফ রাজি অভিযোগ করেন, ইরান গা ঢাকা দেয়া খেলছে, কিন্তু সুতো তার হাতে। তবু প্রশ্ন একটাই, ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? উত্তর সহজ। ইরান জানে এ অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না। সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা। তেহরান সেই দলে। নিষেধাজ্ঞা, চাপ, সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে। এটা কোনো ডুমুরের ফুল নয়, বরং বাস্তব শক্তির জাল। ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল শত্রুতা নতুন নয়, কিন্তু ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যদের দিয়ে খেলায়, এটাই তাদের জিলাপির প্যাচ। কেউ বলে এটা ছলচাতুরি, কেউ বলে কৌশল। বাস্তবে এটা শক্তির ভিন্ন ভাষা। যেখানে অন্যরা উত্তেজনায় অগ্নিশর্মা, সেখানে ইরান ধীরে হাল ধরে। সব মিলিয়ে বলা যায়, হিজবুল্লাহ একা নয়। ইরান স্পষ্ট করে দিল, এই লড়াইয়ে তারা সাক্ষী গোপাল হয়ে থাকবে না। মধ্যপ্রাচ্যের এই খণ্ডপ্রলয়ের মধ্যে তেহরান আবারও দেখালো, দৃশ্যমান না হয়েও তারা কতটা প্রভাবশালী। আর এই বাস্তবতা ইসরায়েলের জন্যই এক কঠিন মাথা ব্যথা। ইরানের আকাশ ইসরায়েলও ভেদ করতে পারবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ, হুমকি আর পাল্টা হুমকির এই অঞ্চলে প্রতিদিনই নতুন কোন উত্তাপ যোগ হয়। ঠিক এমন সময় ইরান থেকে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, যা অনেকের চক্ষু চড়ক গাছ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি জানালেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। তিনি সন্তুষ্ট। শুধু কথার কথা নয়, আত্মবিশ্বাসের সঙ্গে বলা কথা। কারণ এই উন্নতি দীর্ঘদিনের পরিশ্রমের ফল। 15
ডিসেম্বর তিনি ঘুরে যান খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে, দিনরাত এক করে তারা কাজ করছে। এই প্রচেষ্টাই ইরানের আকাশকে নিরাপদ রেখেছে। ইরানের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে তারা প্রতিরক্ষা ব্যবস্থায় 16 কলা পূর্ণ করেছে। প্রযুক্তি, প্রশিক্ষণ আর কৌশল সব দিক থেকেই এখানে কোনো কাঁচা হাতের কাজ হয়নি। বিজ্ঞানী, গবেষক, সেনা কমান্ডার আর প্রতিরক্ষা শিল্প সবাই মিলে এক মণিকাঞ্চন জোট তৈরি করেছে। এই বক্তব্য এমন সময় এলো যখন জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। সেই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছিল একেবারে অন্ধের যষ্টি। তারা বহু হামলা প্রতিহত করেছে। যদিও এই লড়াইয়ে কয়েকজন প্রতিরক্ষা সদস্য শহীদ হন, অনেকে আহত হন, তবু ইরান পিছিয়ে যায়নি, কারণ ইরানের শক্তি ক্ষণস্থায়ী নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল কয়েকটি হামলাতেই ইরান ঘাটের মরা হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তাদের জন্য গুড়ে বালি হয়ে দাঁড়ায়। ইরান দেখিয়ে দেয় তারা সহজে ভাঙে না। মুসাবি পরিষ্কার করে বলেন, বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা ইরানের অগ্রাধিকার। এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একসঙ্গে কাজ করছে। সবাই অন্ধ অনুকরণ করছে না, বরং নিজেদের কৌশল তৈরি করছে। একই দিনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরান এমন প্রযুক্তি তৈরি করছে যা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা। এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি ভীতি প্রদর্শনের শক্তি। তার ভাষায়, ইরানের প্রতিটি অর্জন সীমান্ত ছাড়িয়ে যায়। নিপীড়িত দেশগুলোর জন্য এটি আশার আলো। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো চায় ইরানের স্বাধীনতা নষ্ট করতে, কিন্তু ইরান কোনো নিশ্চুপ বসে থাকবে না। তারা নিজেরাই হাল ধরেছে। গবেষকদের পথে বাধা সরানো হচ্ছে, যেন উন্নয়ন থেমে না যায়। ইরান জানে ইসরায়েলের সঙ্গে এই অহিনুকুল শত্রুতা নতুন নয়, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। ইরান চলে রয়ে শুয়ে, ধীরে, ঠান্ডা মাথায়, কিন্তু কার্যকরভাবে। যেখানে অন্যরা মেজাজ হারায়, সেখানে ইরান হিসাব কষে এগোয়। সব মিলিয়ে বলা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা আজ আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। আর এই বাস্তবতাই মধ্যপ্রাচ্যের এই খণ্ড প্রলয়ে ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা। যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবার ভারী, আবার প্রশ্ন, যুদ্ধ কি ফিরে আসছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে। এটা আকাশ কুসুম নয়, হালকা কথাও নয়। ইরান বিষয়টিকে হালকা ভাবেও দেখছে না। তারা অন্ধকারে ঢিল মারা অবস্থানে নেই, বরং সতর্ক, প্রস্তুত, দৃঢ়। আরাকচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা অনির্ভঙ্গ পণ নিয়েছে। এখানে পিছু হটার প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে ইরান বলছে, তারা যুদ্ধ চায় না, তারা কূটনীতি চায়। আলোচনাই তাদের প্রথম পথ। এটা কি দুর্বলতা? না, এটা শক্তির আত্মবিশ্বাস। যে শক্তি জানে আক্রমণ হলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও তাদের আছে। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি 12 দিনের যুদ্ধের কথা বলেন। সেই যুদ্ধ ছিল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু ইরান ভাঙেনি। ইরানের বিশ্লেষণ কি? ইসরায়েল এখন মানসিক যুদ্ধ চালাচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করছে। এটা নতুন কৌশল নয়, মানসিক যুদ্ধও যুদ্ধেরই অংশ। আরাকচির ভাষায়, এটা বড় সামরিক পরিকল্পনার অন্ধি-সন্ধি হতে পারে। ইরান তাই চোখ বন্ধ করেনি, কানে তুলে দেয়নি, বরং প্রতিটি ইঙ্গিত পর্যবেক্ষণ করছে। ইরানের শক্তি কোথায়? শুধু ক্ষেপণাস্ত্রে নয়, শুধু ড্রোনে নয়। ইরানের শক্তি তাদের মনোবলে, তাদের জ্ঞানে, তাদের প্রযুক্তিতে। আরাকচি খুব পরিষ্কার করে বলেছেন, আপনি ভবন ধ্বংস করতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন, কিন্তু মানুষের মাথার ভেতরের জ্ঞান ধ্বংস করা যায় না। এটাই ইরানের অক্ষয় ভাণ্ডার। এই শক্তি কখনো ফুরায় না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেছে, কিন্তু ভেঙে পড়েনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, একটার পর একটা চাপ, কিন্তু ফল কি? সমস্যার সমাধান হয়নি। অদৃষ্টের পরিহাস এখানে। ইরান বলছে, চাপ দিয়ে সমাধান আসে না, আলোচনা ছাড়া পথ নেই। তবে যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না, ওয়াশিংটনকে দেখে না অন্ধের ষষ্ঠী হিসেবে। আরাকচি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব আছে। তবুও ইরান আলোচনার দরজা বন্ধ করতে চায় না, কারণ ইরান জানে সংঘাত একদিনে আসে না, একদিনে যায়ও না। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য। চলতি বছরের 13 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলছিল। ঠিক তখনই ইসরায়েল হামলা চালায়। এরপর শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে নিহত হন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ। মোট প্রাণহানি 1064 জন। এটা ছোট ঘটনা নয়, এটা অকুল পাথার মতো বিপদ। আজ ইরান কি বলছে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয় পাই না। যদি চাপ আসে, যদি আঘাত আসে, ইরান রুখে দাঁড়াবে। ইরান অগ্নিগর্ভ শক্তি, সংযত কিন্তু প্রস্তুত। এটাই আজকের বাস্তবতা।
ইরান এখন অথই জলে পড়ে দিশেহারা নয়, বরং শক্ত হাতে হাল ধরে আছে। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর, ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে, আর প্রক্সি শক্তি হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরাক যুদ্ধ, পরের যুদ্ধ আরো বড় হবে, আরো সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে, ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল, কিন্তু ভাঙেনি। ইরান চাপে, কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তির সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয়, তাহলে এটা স্পষ্ট বার্তা। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে, তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া, অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য। ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায় এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর
কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধ বিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। চীন ইরান সামরিক বন্ধুত্ব, মার্কিন অভিযানে ফাঁস, চাঞ্চল্যকর সত্য। যে খবরটি সামনে এসেছে তা আকাশকুসুম নয়, এটি কল্পকাহিনী নয়, এটা বাস্তব এবং ভীষণ তাৎপর্যপূর্ণ। সামরিক ক্ষেত্রে চীন যে ইরানের অকৃত্রিম বন্ধু, এই সত্য এতদিন অনেকের কাছে ছিল অমাবস্যার চাঁদের মতো। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এবার সেই সত্য প্রকাশ্যে, একটি ঘটনাতেই সব পরিষ্কার। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ময় জাগানিয়া প্রতিবেদনে বলা হয়েছে চীন থেকে সরাসরি ইরানের দিকে যাচ্ছিল একটি কার্গো জাহাজ। সেই জাহাজে ছিল অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির সরঞ্জাম, উপকরণ, যন্ত্রাংশ, অর্থাৎ ইরানের সামরিক শক্তির অক্ষয় ভাণ্ডার ভরাট করার রসদ। কিন্তু মাঝপথে ঘটে যায় নাটকীয় মোড়। ভারত মহাসাগরে মার্কিন বাহিনী অভিযান চালায়। এই অভিযান ছিল মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের। চুপিসারে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা জাহাজে উঠে পড়ে, কয়েক ঘন্টা অবস্থান করে।
তারপর যা ছিল সব ধ্বংস করে দেয়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এই অভিযানের একটাই উদ্দেশ্য, ইরানের সামরিক অস্ত্রাগার পুনর্গঠন ঠেকানো, অর্থাৎ ইরান যেন আবার শক্ত হয়ে না দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি অন্ধকারে ঢিল মারা দেশ? না, ইরান অগাধ জলের মাছ, সুচতুর, অভিজ্ঞ। এই চালান ধ্বংস করা হয়েছে ঠিক, কিন্তু জ্ঞান ধ্বংস করা যায়নি। আর এখানেই ইরানের আসল শক্তি। ইরানের প্রযুক্তিগত জ্ঞান একদিনে তৈরি হয়নি, এটা বহু বছরের অগ্নিপরীক্ষার ফল। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব এসেছে, কিন্তু ইরান অথই জলে পড়ে দিশেহারা হয়নি। অকুল পাথর ভীষণ বিপদেও তারা কুল খুঁজে নিয়েছে। মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে আবার এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে শ্রীলঙ্কার উপকূলে এসে তারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে যায়। এই ঘটনার বিষয়ে চীন কিংবা ইরান কেউই মন্তব্য করেনি। নীরবতা কি দুর্বলতা? না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত বার্তা। এটা প্রথম ঘটনা। বেশ কয়েক বছরের মধ্যে চীন থেকে ইরানে যাওয়া কোনো কার্গো জাহাজ আটকানো হলো। এর আগেও নভেম্বরে ইরানি কার্গোতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করা হয়। এখানে একটি বিষয় পরিষ্কার, ইরান একা নয়। চীন, রাশিয়া, ভেনেজুয়েলা এই অক্ষশক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে। চীন শুরু থেকেই তেহরানের পাশে, শি জিনপিং সরকারের অবস্থান স্পষ্ট। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জব্দের ঘটনায় চীন কড়া নিন্দা জানিয়েছে। বর্তমানে সেই ট্যাঙ্কার টেক্সাস বন্দরে। কিন্তু জবাবে কি হয়েছে? ভেনেজুয়েলাকে চীন ও রাশিয়ার সমরাষ্ট্রে সজ্জিত করা হয়েছে। এটাই ভূ রাজনীতি। ইরান জানে ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। সেই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইরান এগিয়ে চলে। চালান ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির সংকল্প ধ্বংস করা যায় না।